নিউজরুম লাইভে শুরুতেই নজর রাখবো লোকসভায় মোদী সরকারের ধাক্কা, আটকে গেল মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। বিল পাশে প্রয়োজনীয় 2/3 ভোট পেল না এনডিএ। अब मत विभाजन प्रस्ताव संविधान के अनुच्छेद সেই সময়কার ছবি দেখাচ্ছিলাম লোকসভায় মোদী সরকারের ধাক্কা, কারণ মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে গেল। বিল পাশে প্রয়োজনীয় 2/3 যে ভোট দরকার তা এনডিএ পেল না। সংবিধান সংশোধনীর 3 বিলে ভোটাভুটি। মহিলা বিলের পক্ষে 298 আর বিপক্ষে 230 ভোট। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, মহিলা সংরক্ষণের যে সংশোধনী বিল কেন্দ্রের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল সেই বিলের বিপক্ষে মত দিয়েছে বিরোধীরা, এবং বিরোধীরা একজোট হয়ে মত দিয়েছে, এবং যে কারণে 2/3 বহুমত পেল না এনডিএ, এবং যার ফলে আটকে গেল এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। এবং এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে যাওয়ার ফলে বাকি যে দুটি বিল ছিল, অর্থাৎ ডিলিমিটেশন এবং ইউনিয়ন টেরিটরিজের যে বিল ছিল, সেই দুটি বিলকেও আগে নিয়ে গেল না মোদী সরকার। এবং যদি একেবারে সংখ্যা তত্ত্বের বিচারে দেখা যায় তাহলে 298, যেখানে এনডিএর 293 সংখ্যা ছিল, তার থেকে সামান্য কিছু বেশি, 300 পেরোতে পারেনি এনডিএ জোট, এবং তারা 300-র বেশি ভোট তারা পেতে পারেননি। এবং অন্যদিকে বিরোধীরা তারা বারবার করেই বলেছিলেন যে তারা একজোট রয়েছেন, এবং বিরোধীরা একজোট হয়ে 230 বিরোধী ভোট তারা জোগাড় করতে পেরেছেন, এবং যার ফলেই ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে, 2/3 মেজরিটি তারা পায়নি। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি প্রশ্ন। এক, বিজেপি কি জানতো না, বা এনডিএ শিবির কি জানতো না যে তারা এই বিলের আনার জন্য যে প্রয়োজনীয় সংখ্যা তাদের কাছে নেই? অবশ্যই তারা জানতো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা ক্যালকুলেশন ছিল সেটা গতকালই নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে, যখন লোকসভায় তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে কিছুটা পরিষ্কার হয়ে যায়, এবং তার প্রকাশও কিন্তু আজকে লোকসভা চত্বরে, সংসদ চত্বরে কিন্তু আমরা দেখতে পেরেছি। তার কারণ সেখানে বারবার করে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে যদি এই বিল পাশ না করা হয় তাহলে দেশের মহিলারা জেনে যাবেন যে কারা মহিলা ভোটের বিরোধিতা করছেন, বা মহিলাদের সংরক্ষণের, মহিলাদের অধিকার দেওয়ার বিরোধিতা করছেন। ফলে সেখানে দাঁড়িয়ে একটা বড়সড় অস্ত্র এনডিএ সহ বিরোধীদের, বিজেপির হাতে চলে আসবে বলে তারা মনে করেছেন। এবং সামনেই নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর, যেখানের দুই জায়গাতেই কিন্তু মহিলা ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটে। এবং সেখানে দাঁড়িয়ে যেখানে তৃণমূল কংগ্রেস তারা বিরোধিতা করে ভোট দিয়েছে, সেই জায়গাটাকে তারা নিজেদের প্রচারের কৌশলে ব্যবহার করতে পারবেন, এইরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং তার প্রমাণও আজকে পাওয়া গিয়েছে। একেবারে বিল খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই যখন লোকসভা মুলতবি হয়ে যায়, তারপরে বিজেপির মহিলা সাংসদরা তারা সংসদ চত্বরে বেরিয়ে আসেন, তারা প্রতিবাদ করেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিতে থাকেন যে মহিলাদের অধিকার খর্ব হয়েছে। অন্যদিকে বিরোধীদের তাদের বক্তব্য খুব স্পষ্ট, তাদের বক্তব্য যে মহিলা সংশোধনী আইন সেটা ইতিমধ্যেই প্রণয়ন হয়ে গিয়েছে, সরকার নোটিফিকেশন জারি করে দিয়েছে। ফলে 2023 সালে মহিলা সংশোধনী যে আইন পাশ হয়েছে, অর্থাৎ 33% মহিলা আসন সংরক্ষণ, এবং তার জন্য প্রয়োজনীয় সেন্সাস, এবং তারপরে ডিলিমিটেশন কমিশন, এই যে প্রক্রিয়া রয়েছে সেই আইন ইতিমধ্যেই বলবৎ হয়েছে, এবং সেটি সর্বসম্মতভাবে 2023 সালে পাশ হয়ে গিয়েছে, তার নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। ফলে এই বিল কিন্তু, এই আইন কিন্তু কার্যকর রয়েছে, এই আইন খারিজ হয়নি। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এই আইনের আড়ালে যে ডিলিমিটেশন করা এবং নিজেদের রাজনৈতিক যে পরিধি রয়েছে, এবং যে আসন সংখ্যা বাড়িয়ে দিয়ে নিজেদের 2029-এর জয়কে সুনিশ্চিত করার যে কৌশল, সেটার বিরোধিতা করেছে বিরোধীরা, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই বিরোধীরা একজোট হয়েছেন, এবং একজোট হয়ে তারা ভোট দিয়েছেন, এবং এই যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য খারিজ করে দিয়েছেন তারা। একেবারেই মৈত্রেয়ী, বেশ।
Besides the Constitution 131st Amendment Bill, we have two other bills, namely the Union Territories Laws Amendment Bill 26 and the Delimitation Bill 2026, which are intrinsically interrelated with the Constitution 131st Bill. So it cannot be viewed from the isolation. जो नतीजा आया है, ये इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल पर देश का महिलाओं को अब सम्मान अधिकार देने का जो बिल है उसको विपक्ष ने साथ नहीं दिया। बहुत खेद की बात है और इस ऐतिहासिक पल को आप अपना एक मौका था आपने गंवाया है। आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में महिलाओं को जो सम्मान देने का अधिकार देने का हमारा अभियान जारी रहेगा और हम अधिकार दे के ही रहेंगे। आगे दो शेष जो बिल्स है उसको आगे नहीं बढ़ाने का मैं अनुरोध करता हूँ। संविधान पर आक्रमण था और इसको हमने हरा दिया है तो अच्छी बात है। हमने क्लियरली बोला है कि ये महिला बिल नहीं है, ये हिंदुस्तान का राजनीतिक जो स्ट्रक्चर है, इलेक्टोरल स्ट्रक्चर है, उसको बदलने की कोशिश है। ये हमने रोक दिया है और मैं अभी कह रहा हूँ, प्रधानमंत्री से कह रहा हूँ, अगर आप महिला बिल चाहते हैं 2023 का महिला बिल निकालिए, उसका इम्प्लीमेंटेशन आज से करिए और पूरा का पूरा ऑपोजिशन 100% आपको समर्थन देगा और महिला बिल हम इमीडिएट इम्प्लीमेंटेशन करा देंगे। महिला विरोधी माइंडसेट की वो कह रहे हैं जिन्होंने हाथरस में कुछ नहीं किया, जिन्होंने उन्नाव में कुछ नहीं किया, जिन्होंने मणिपुर की महिलाओं के लिए कुछ नहीं किया, जिन्होंने खिलाड़ियों के लिए कुछ नहीं कहा। ये कह रहे हैं कि हमारा विरोधी माइंडसेट है महिलाओं का। বিল পাশে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিল পাশ না হওয়ায় রীতিমতো সংসদের বাইরে বিজেপির মহিলা সাংসদরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন প্ল্যাকার্ড নিয়ে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, शर्म करो, शर्म करो, राहुल गांधी शर्म करो, शर्म करो, शर्म करो, इंदिरा गांधी शर्म करो, गांधी शर्म करो, राहुल गांधी शर्म करो। और इसका जो है अच्छे से फोटो लेना। বিল পাসের নামে মহিলাদের অসম্মান কেন্দ্রের দমদমের সভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিলিমিটেশন বিল আর মহিলাদের রিজার্ভেশন একসাথে নিয়ে আসছে। মহিলাদের অত অসম্মান করো না। আমাদের এখানে ইতিমধ্যেই 50% মিউনিসিপ্যালিটিতে, 50% পঞ্চায়েতে রিজার্ভেশন আছে। 37% মহিলা আমাদের ইলেক্টেড আছে লোকসভায়। মহিলা বিলের সাথে অন্য কিছু আনতে যেও না। মহিলা বিল আমরা সাপোর্ট করব, কিন্তু ডিলিমিটেশনের সাথে নয়। নিজেরা হারবে আগামী দিন, তাই তুমি দেশটাকে টুকরো টুকরো করার চেষ্টা করছো, বঙ্গভঙ্গ করারও প্ল্যান আছে। তাই আমরা বলি আমরা এই ডিলিমিটেশন মানি না। সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে মোদি দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। আজ উত্তরবঙ্গে গিয়ে মোদির এই অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে তাঁর সুর সপ্তমে। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি। দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি। দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন।
আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে, এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকিঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাটি থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে মানুষ ভেস্তে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24 এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25 এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। সিপিএম যে হয় অত্যাচার করতো, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। কিন্তু আমাকে যদি চমকান বিজেপি, জেনে রাখুন আমি আপনাকে ধমকাবো, আর আমাকে যদি ধমকান আমি গড় যাব। আপনার ক্ষমতা থাকলে আপনার আমাকে বন্দি করে রাখুন, কত ক্ষমতা আমি দেখছি। এই ক্ষমতার অপব্যবহার শেষ হোক। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে শুক্রবার ভোরে আয়কর হানা রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও। আর এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে, সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই 2 জন দেশের বসে আছে 2টো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। মিরাজ শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক। প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর এলগিন রোডে। এখানেই শুক্রবার ভোরে আয়কর হানা। আমি 2022 সাল থেকে আছি। মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের 90, এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি। মিরাজ শাহ পেশায় ব্যবসায়ী। এলগিন রোডে তার বাড়ি। বাড়িতে রয়েছে সিএফআর। 2021 সালে বিধানসভা উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন। এবারও 4 প্রস্তাবকের মধ্যে তিনি একজন। 2022 সালেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এবার ফের তাঁর বাড়িতে আয়কর হানা। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করব। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়ান।
আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন রাসবিহারীতে তার বাড়িতেও আয়কর হানা। রাসবিহারীতে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি। এদিন ভোর 5টা থেকে শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় 9 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার। রাসবিহারীতে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এদিন হানা দেয় আয়কর দপ্তর। দেবাশিস কুমারের এক্সপেন্ডিচার এজেন্টের দাবি, ভোট সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে এই কার্যালয়ে। এদিনই নির্বাচন কমিশনের নথিগুলি জমা দেওয়ার কথা। আইটি রেডের জেরে তিনি দীর্ঘক্ষণ নির্বাচনী কার্যালয়ের বাইরে আটকে পড়েন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, কিন্তু 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি এখানে 45 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদ 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাউন্সিলর অফিস বালিগঞ্জে, সেখানেও এদিন তল্লাশি চালায় আয়কর দপ্তর। কয়েকদিন আগে কলকাতায় ইডি অফিসে ডেকে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। কেউ কেউ খুব ভীত হয়ে গেছেন। 365x5 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যায়। আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার হচ্ছে। নিউজ 18 বাংলা। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, কেন নিয়োগ করা হয়েছে সেই কারণ কমিশন দেখাতে পারেনি, তাই সিদ্ধান্ত বাতিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অধ্যাপকদের কেন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, এর কারণ নির্বাচন কমিশন দেখাতে পারেনি, তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। কেন এই গভর্নমেন্ট কলেজের প্রফেসরদেরকে প্রিজাইডিং অফিসারের পোস্টে দিয়েছে, এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনে যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য, তাদেরকে প্রিজাইডিং অফিসার দিতে পারে না। নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে, আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিজাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ, সেই নির্দেশকে বাতিল করেছে। কলেজের প্রফেসরদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর দাবি, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়। কিন্তু মামলাকারীদের ক্ষেত্রে এমন কোনো কারণ কমিশন দেখাতে পারেনি। এ নিয়ে মামলা হয়। বৃহস্পতিবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও ক্ষোভ প্রকাশ করেন। কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। আর শুক্রবার কমিশনের সিদ্ধান্তই বাতিল করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণ রাও বলেন, হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের থেকে একাধিকবার জানতে চাওয়া হয়েছে তিনি কেন সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, তাই আদালত মনে করছে 2010 সালে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই নিয়োগ হয়নি, তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের এটাই সমস্যা, তারা কেবলমাত্র একটি খসড়া চিঠির মাধ্যমে সমস্ত বিভাগের কর্মীদের তলব এবং দায়িত্ব বন্টন করে দিচ্ছে। কমিশন তাদের বেতন, কাজের প্রকৃতি বা কর্মী সংক্রান্ত কোনো তথ্যই নিচ্ছে না। কমিশনের দপ্তর কোনো ছোটখাটো বিষয় নয়। নির্বাচন পরিচালনার জন্য তারা 2 বছর ধরে প্রস্তুতি নেয়।
তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তি কোন পদের জন্য যোগ্য। হঠাৎ করে আপনারা নিয়োগের জন্য নোটিশ পাঠাচ্ছেন, এটা হতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন ভার্চুয়ালি জানান, কমিশন এই নিয়োগের জন্য নির্দিষ্ট কারণ দেখাচ্ছে না। কমিশনের আইনজীবী তখন বলেন, আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। বর্তমানে যে প্রয়োজনীয়তা রয়েছে তা সম্পূর্ণ বুথ ভিত্তিক। তখনই বিচারপতি কমিশনের থেকে নিয়োগের কারণ দেখাতে নথি চান, কিন্তু তারা সেটা দেখাতে পারেনি, তাই কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দিল হাইকোর্ট। এদিন আদালত এও জানিয়ে দিয়েছে যে যারা ট্রেনিং নিয়েছেন তারা চাইলে কাজ করতে পারেন। নির্বাচন কমিশন আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকে যিনি নির্বাচন কমিশনার আছে কালকে নাও থাকতে পারেন। ফলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের উপর ভিত্তি করে কোনো আইনি কাজ করা যায় না, কোনো সরকারি কাজ পরিচালনা করা যায় না। ফলে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। সাধারণ নির্বাচন পরিচালনার প্রশ্নে সুপ্রিম ক্ষমতা দেওয়া আছে জাতীয় নির্বাচন কমিশনকে, যে ক্ষমতা দিয়েছে আমাদের দেশের সংবিধান। কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদের রাজ্যের বিধানসভার ভোট পরিচালনার সময় যে পদক্ষেপগুলি স্বকীয়তার নামে নিচ্ছে নির্বাচন কমিশন, তা আদতে সবগুলো যে সঠিক হচ্ছে না, ত্রুটি থেকে যাচ্ছে, এই রায় তারই প্রতিফলন। ক্যামেরা দীপঙ্কর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।